হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের আরপিএফ কনস্টেবলের 2রা মার্চ 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে, একজন দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধে জল মেশায় এবং এর ফলে 40% লাভ করে। সে দুধে কত শতাংশ জল মিশিয়েছে? তাহলে দেখো, জল মিশিয়ে 40% লাভ করেছে মানে কি, মানে 100 গ্রাম দুধে সে জল মিশিয়েছে হচ্ছে 40 গ্রাম, বা 100 লিটারে 40 লিটার, এরকম কিছু। মানে দুধ যদি 100 নেয় তাহলে জল নিয়েছে 40, এটা নিয়েছে জল। তাহলে এখন দুধ আর জল মিলিয়ে কতটা হলো? তাহলে দুধ আর জল মিলিয়ে মানে জল মিশ্রিত দুধের পরিমাণ কত হয়ে গেল? 100 যোগ 40 মানে 140। তাহলে এই জল মিশ্রিত দুধ 140 এর মধ্যে জল আছে 40। তাহলে আমাকে কি বলেছে, সে দুধে কত শতাংশ জল মিশিয়েছে। তাহলে কত শতাংশ জল মিশিয়েছে, জল যতটা মিশিয়েছে মানে 40 ডিভাইডেড বাই জল মিশ্রিত দুধ যতটা তত মানে 140। তাহলে 40/140 পার্সেন্টেজ বলেছে, মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে হয় 7, উপরে হয় 2, মানে কত হচ্ছে 200/7 এত পার্সেন্ট। 7 দিয়ে যদি ভাগ করি 200 কে, কত হয়? প্রথমে 2 বার যাবে, হবে 14, 6 শূন্য মানে 7 8 56, তারপরে থাকছে 4 মানে পয়েন্টের জন্য 0, মানে 5 7 35, তারপরে আবার 5 পয়েন্টের জন্য 0, 7 7 7 49, মানে আর কত দরকার, 28.57, মানে আচ্ছা 1 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, মানে আমি লিখতে পারি 28.57 কে 28.6% লিখতে পারি, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রথম 103টি জোড় সংখ্যার গড় কত? দেখো এখানে একটা ফর্মুলা আছে, প্রথম n সংখ্যক, মানে প্রথম থেকে 1 থেকে একদম শুরু হবে, জোড় সংখ্যার গড় সমান সমান হয় n+1। আর একটা কি, প্রথম n সংখ্যক বিজোড় যদি বলতো, বিজোড় সংখ্যার গড় হবে n। যদি জোড় সংখ্যার গড় বলে হবে n+1, বিজোড় সংখ্যার গড় বলে n। তাহলে প্রথম 103টি জোড় সংখ্যার গড় বলেছে, তাহলে জোড় সংখ্যার গড় কত হবে? n+1, মানে 103+1, তার মানে কত? 104। আর যদি প্রথম 103টি বিজোড় সংখ্যার গড় বলতো তাহলে হতো 103। তাহলে এখানে হবে অপশন ডি 104। তারপরেরটা কি বলছে দেখো, 8টি সংখ্যার সমষ্টি 804, তাহলে সংখ্যাগুলির গড় কত? তাহলে 8 সমষ্টি বলেছে 804, সংখ্যা হচ্ছে 8টা, তাহলে তাদের গড় কত হবে? 804 যত সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা, মানে 8। আচ্ছা, এটাকে যদি আমি বিয়োগ কাটাকুটি করি, তাহলে 4 দিয়ে কাটলে হবে 2, আর এখানে কাটলে হবে 201। তো 201/2 মানে এটাকে ভাগ করলে হবে 100.5, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের মুদ্রিত মূল্যের উপর 24% ছাড় দেয় এবং তারপরেও 20% লাভ করে। যদি সে 76 টাকা লাভ করে তাহলে দ্রব্যটির মুদ্রিত মূল্য কত টাকা? আচ্ছা, 20% লাভ করে আর কত টাকা লাভ করে? 76 টাকা। তা আমি ধরছি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, 100 ধরেও করা যায়, আমি ধরছি x। তাহলে লাভ করছে কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ করছে, মানে x এর উপর 20%, মানে x × 20/100। এটাকে কাটলে হয় 5, তার মানে হবে x/5। এই x/5টাই কার সাথে সমান? 76 টাকা লাভ করছে, মানে x/5 সমান সমান আমি লিখতে পারি 76। ওখান থেকে x এর মান কত হবে? 5 × 76 মানে 5 6 30 0, হাতে 3, 5 7 35 3 38, মানে তার ক্রয় মূল্য হচ্ছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 380 টাকা। লাভ করছে কত? লাভ করছে 76 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে দিলেই বিক্রয় মূল্য হবে, মানে 380 যোগ 76 কত হয়? হয় 456 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 456 টাকা। আবার কি বলেছে, আমাকে মুদ্রিত মূল্যটা বের করতে বলেছে। আর কি বলেছে, মুদ্রিত মূল্যের উপর ছাড় দিয়েছে 24%। তাহলে 24% ছাড় দেওয়া মানে কি, মানে মুদ্রিত মূল্য 100 টাকা হলে, তাহলে ছাড় দিয়েছে 24 টাকা, মানে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 - 24, মানে হবে 76 টাকা। কথাটাকে ঘুরিয়ে লিখে, যেহেতু আমাকে মুদ্রিত মূল্য বের করতে বলেছে তাই। তাহলে বিক্রয় মূল্য 76 টাকা হলে মুদ্রিত মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে মুদ্রিত মূল্য কত হবে? 100/76 টাকা। বিক্রয় মূল্য কত হয়েছে? 456। তাহলে বিক্রয় মূল্য 456 টাকা হলে মুদ্রিত মূল্য কত হবে? 100 × 456 ডিভাইডেড বাই 76। 76 কে দেখো 6 দিয়ে গুণ করলে 456 হয়, তাহলে 6। তাহলে 6 × 100 মানে 600 টাকা। তাহলে দ্রব্যটির মুদ্রিত মূল্য 600 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ট্যাঙ্কে 63 লিটার পেট্রোল ভরার পরেও ট্যাঙ্কটির 1% খালি থাকে। তাহলে ট্যাঙ্কটিতে মোট কত লিটার পেট্রোল ধরে? আচ্ছা, ট্যাঙ্কটিতে মোট পেট্রোল ধরে যদি আমি পার্সেন্টেজে করি, তাহলে মোট পেট্রোল কত ধরবে? 100% ধরবে। কি বলেছে দেখো, 63 লিটার ভরার পরেও 1% খালি থাকে। তাহলে 63 লিটার ভরলো, তার ফলে কতটা ভরলো?
টোটালটা ধরে 100%, 1% খালি আছে, তাহলে বললো কতটা, 100 মাইনাস 1% মানে কত, 99%। তাহলে কি বের করতে বলেছে, ট্যাঙ্কিতে মোট কত লিটার পেট্রোল ধরে, তার মানে 100%টা কত লিটার সেটা। তাহলে দেখো আমি কি পেলাম, 99%টা কার সাথে সমান হচ্ছে, 63 লিটারের সাথে সমান হচ্ছে। তাহলে 1% কার সাথে সমান হবে, 63/99 লিটারের সাথে সমান হবে। আমাকে বের করতে বলেছে কত, কতটা টোটাল ধরে, তার মানে 100%টা কত, তাহলে 100%টা কার সাথে সমান হবে, 63/99 ইন্টু 100। আচ্ছা 9 দিয়ে কাটাকুটি করলে হয় 11, আর 7 নং 63 মানে কত হলো, 700/11। 11 দিয়ে যদি 11 দিয়ে যদি 700 কে ভাগ করি তাহলে কত হবে, প্রথমে 6 বার যাবে, হয় 66, 4 শূন্য মানে 3 বার যাবে, হবে 33। তারপরে আবার 7 পয়েন্ট নিলে শূন্য মানে আবার 6 বার যাবে মানে 66। তারপরে 4 শূন্য মানে আবার 3 বার যাবে মানে 63.6333, তারপরে আবার 7 মানে 636, মানে এটাকে ধরছে অ্যাপ্রক্সিমেটলি 63.64, মানে অপশন বি হবে। তারপরটা 310 পর্যন্ত কতগুলি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। তো যখন এরকম বলবে যে এত পর্যন্ত কতগুলি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, তো আমি যদি 8 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 8 দিয়ে যদি 310 কে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে 3 বার যাবে, হবে কত 24, তারপরে থাকছে 70 মানে 8 বার যাবে, হবে 64, তারপরে 6, মানে পয়েন্টের পরে আরো কিছু আসবে। তো পয়েন্টের পরে কি আসবে আমার দেখার দরকার নেই, তাহলে মানে 8 দ্বারা ভাগ করে যে পয়েন্টের আগে অবধি বা ভাগফলটা আমার যেটা বেরোচ্ছে সেটাই আমার অ্যান্সার হবে। যদি 38 এর পরে কিছু বেরোয় পয়েন্টে, মানে 39 তো হবে না, 39টা মানে 38.5টা সংখ্যা বা কিছু, এটা তো হতে পারে না, মানে কতগুলি সংখ্যা বিভাজ্য হবে, 38টা, পূর্ণ সংখ্যার মানটা নেব। তা যদি বলতো কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দিয়ে ভাগ করতাম, যে অ্যান্সারটা হতো সেটা হতো। তাহলে কতগুলি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে, 38টা, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি কোম্পানি যত টাকা লাভ করে সেই টাকা কোম্পানির 3 জন সদস্যের মধ্যে 10:4:13 অনুপাতে ভাগ করা হয়। যদি ক্ষুদ্রতম ভাগ ও বৃহত্তম ভাগের পার্থক্য 3,0545 টাকা হয় তাহলে কোম্পানির মোট লাভ কত। আচ্ছা ক্ষুদ্রতম ভাগ কত, দেখো 4, বৃহত্তম ভাগের অনুপাতটা কত, 13, তাহলে এদের পার্থক্য কত, 13 আর 4 এর পার্থক্য হচ্ছে 9, মানে 9 অনুপাতটা কত বলেছে, ক্ষুদ্রতম ভাগ ও বৃহত্তম ভাগের পার্থক্য হচ্ছে 3,0545, মানে 9 অনুপাতটা কত, 3,0545। তাহলে 1 অনুপাতটা কত হবে, 3,0545 ডিভাইডেড বাই 9। আমাকে কি বার করতে বলেছে, তাহলে কোম্পানির মোট লাভ কত। আচ্ছা মোট লাভটাই তো এই অনুপাতে ভাগ করছে, তাহলে মোট অনুপাতটা কত হচ্ছে, মোট লাভের অনুপাতটা কত হচ্ছে, 10 আর 4 মানে 14 আর 13 27, তাহলে 27 অনুপাতটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 1 অনুপাত যদি এত হয় তাহলে 27 অনুপাত কত হবে, 3,0545 বাই 9 ইন্টু 27, তো 9 দিয়ে 27 কে কাটলে হয় 3, তাহলে 3 দিয়ে যদি গুণ করে দিই কত হবে, 3 5 15 5 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 3 5 15 16 6 হাতে 1, 3 0 0 1, 3 3 9, মানে 9 1 6 3 5, তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 275 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 6 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গতিশীল একজন ব্যক্তিকে 45 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে 26 কিমি পার ঘন্টা গতিবেগে আগত 280 মিটার দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগে। দেখো কি বলছে, একটা ট্রেন যাচ্ছে সেটা 6 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গতিশীল একজন ব্যক্তিকে 45 সেকেন্ডে অতিক্রম করে। আমি ধরছি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। লোকটির গতিবেগ কত বলেছিল, 6 কিমি পার ঘন্টা। আর কি বলেছে, লোকটির গতিবেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তাহলে দেখো লোকটা ট্রেনটা একই দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে লোকটাকে যখন অতিক্রম করবে তখন আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে, কি হয়, একই দিকে গেলে হয় বেশিটা মাইনাস কম গতিবেগটা, তা ট্রেনটা যেহেতু লোকটাকে, ট্রেনের গতিবেগই বেশি হবে, তাহলে গতিবেগটা কত হবে, আপেক্ষিক গতিবেগটা হবে x মাইনাস 6 এত কিমি পার ঘন্টা। তা কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে নেব, তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে কত হবে, এটা ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার মানে ট্রেনটা লোকটিকে 1 সেকেন্ডে অতিক্রম করে x মাইনাস 6 ইন্টু 5/18 মিটার। তাহলে ট্রেনটা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করছে, 45 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে x মাইনাস 6 ইন্টু 5/18 মিটার। তাহলে 45 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, তাহলে 45 গুণ হয়ে যাবে, মানে x মাইনাস 6 ইন্টু 5/18 ইন্টু 45 এত মিটার অতিক্রম করবে। 18 আর 45 কে দেখো 9 দিয়ে কাটলে হয় 2, এখানে হবে 5, মানে কত হচ্ছে x মাইনাস 6 ইন্টু 25/2 এত মিটার। তাহলে দেখো ট্রেনটা লোকটাকে অতিক্রম করছে মানে কোন দূরত্বটা অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্যটা, কারণ লোকটার তো আর সেরকম দৈর্ঘ্য হবে না, তাহলে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। ট্রেনটার দৈর্ঘ্য কত, 275 মিটার।
তাহলে 45 সেকেন্ডে যেই দূরত্বটা অতিক্রম করবে লোকটাকে, সেই দূরত্বটা কত হবে? এই 275 এর সমান হবে। তার মানে এই যে বেরোলো এটা, মানে x মাইনাস 6 ইন্টু 25/2, এটা সমান সমান কত হবে? 275। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করবো, তা 25 আর 275 কে কাটলে কত হয়? 11 হয়। তার মানে x মাইনাস 6 সমান সমান কত? বাদিকের নিচের 2 ডান পাশে গেলে 11 এর সাথে গুণ হবে 12 হবে। তাহলে x সমান সমান কত? 22 যোগ 6 মানে 28। তাহলে ট্রেনটার গতিবেগ কত বেরোলো? 28 কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা ধরেছিলাম, মানে 28 কিমি পার ঘন্টা। এইবার কি বলছে? এবার বলছে বিপরীত দিক থেকে 26 কিমি পার ঘন্টা গতিবেগে আগত 280 মিটার দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে দেখো, তাহলে এই ট্রেনটার গতিবেগ 28 কিমি পার ঘন্টা, আর অপর একটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তার গতিবেগ 26 কিমি পার ঘন্টা। তাহলে দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে। এক্ষেত্রে যখন ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করবে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে? যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি হয়ে যাবে। তাহলে একটার গতিবেগ 28 কিমি পার ঘন্টা আর একটার গতিবেগ 26 কিমি পার ঘন্টা। তাহলে তাদের গতিবেগের সমষ্টি কত? 28 যোগ 26। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? হবে 28 যোগ 26, এত কিমি পার ঘন্টা। এত কিমি পার ঘন্টা কত হয়? 28 আর 26 যোগ করলে হবে কত? 54 এত কিমি পার ঘন্টা। তা কিমি পার ঘন্টাটাকে আমি কিসে নেবো? মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে সেই কি করতে হবে? এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে 18 কে দেখো 3 দিয়ে গুণ করলে হয় 54, মানে 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে ট্রেন দুটো পরস্পরকে 1 সেকেন্ড অতিক্রম করে হচ্ছে 15 মিটার। ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করবে মানে কি? মানে দুটো ট্রেনেরই দৈর্ঘ্য আছে, একটা 275 মিটার, একটা 280 মিটার। তাহলে পরস্পরকে অতিক্রম করবে মানে কতটা দূরত্ব যাবে? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যত, ততটা দৈর্ঘ্য যাবে। তার মানে কত? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি কত? 280 যোগ 275 যোগ করলে কত হয়? 5, 7 আর 8 15, 5 হাতে 1, দৈর্ঘ্যে 3 দিয়ে 5, মানে পরস্পরকে অতিক্রম করবে মানে 555 মিটার অতিক্রম করবে। তাহলে ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করছে 15 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে পরস্পরকে 15 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। 1 মিটার অতিক্রম করবে 1/15 সেকেন্ডে, আর পরস্পরকে অতিক্রম করবে মানে 555 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? এটা হবে 555/15। 15 দিয়ে কাটাকুটি করলে 3 বার দিলে হয় 45, 105 মানে 7, মানে হবে কত? 37 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে ট্রেন দুটো পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করবে? 37 সেকেন্ডে, মানে অপশন সি। তো অঙ্কটা বেশ বড় ছিল, তো একটু বোঝার আছে, একটু দেখে নিও ভালো করে। তারপরে কি বলছে দেখো, পি একা একটি কাজ 48 দিনে এবং কিউ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। কিউ একা 15 দিন কাজ করলো, বাকি কাজটি পি কত দিনে শেষ করবে? তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি? দেখো কি বলেছে, পি একটা কাজ করে 18 দিন, 48 দিনে, পি করে 48 দিনে, আর কিউ কত দিনে করে? কিউ করে 18 দিনে। তাহলে এরকম টাইপের কাজগুলোই, এরকম টাইপের অঙ্কগুলো আমরা কি করব? আমরা এই টোটাল কাজটাকে ধরে নেব। টোটাল কাজটাকে কত ধরবো? এই যে পি আর কিউ যে যত দিনে করে সেই দিনগুলোর লসাগু, মানে 48 আর 18 লসাগু। 48 আর 18 লসাগু করলে কত হয়? 48ই হয়, কারণ 48কেও 18 দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের লসাগু হবে 48। তার মানে দেখো, তার মানে পি 48 দিনে করে 48টা কাজ, আর কিউ 18 দিনে করে 48টা কাজ। তা পি যদি 48 দিনে 48টা কাজ করে, তার মানে পি একদিনে কটা কাজ করবে? একটা কাজ। আর কেউ 18 দিনে 48টা কাজ করে, মানে আচ্ছা এটা 18 দিন হবে না, এটা ভুল ধরা হয়েছে, এটা 16 দিনে হবে। পি এটা 16 দিন হবে, ভুল ধরা হয়েছে। কিউ কিউ 16 দিনে করে 48টা কাজ, তার মানে কি কিউ একদিনে করবে কটা কাজ? একদিনে করবে 3টে কাজ। তাহলে দেখো এখানে কি বলেছে, কিউ একা 15 দিন কাজ করলো। তাহলে কিউ একদিনে যদি 3টে কাজ করে, কিউ একা 15 দিন কাজ করলো, তাহলে কিউ একদিনে করছে 3টে কাজ। তাহলে কিউ 15 দিনে কটা কাজ করবে? একদিনে যদি 3টে কাজ করে, 15 দিনে করবে 15 গুণ 3টে কাজ। 15 গুণ 3 মানে কতগুলো কাজ? 3 15 45টা কাজ। তাহলে আর বাকি থাকছে কটা কাজ? টোটাল কাজ করতে হবে 48টা, কিউ করছে 45টা কাজ, তাহলে বাকি থাকছে কটা কাজ? আর 3টে কাজ বাকি থাকছে। এই 3টে কাজ কে করবে? বাকি কাজটি পি কত দিনে শেষ করবে? 3টে কাজ কে করবে? পি করবে। তা পি একটা কাজ করছে একদিনে, তাহলে পি 3টে কাজ কত দিনে করবে? পি 3টে কাজ করবে তাহলে 3 দিনে। তাহলে বাকি কাজটি পি কত দিনে শেষ করবে? বাকি কাজটি পি 3 দিনে শেষ করবে, মানে অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, অভয় ও ভরত একটি কাজ যথাক্রমে 17 দিন ও 10 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু 3 দিন পর ভরত কাজ ছেড়ে দিল। তাহলে বাকি কাজটি অভয় একা কত দিনে শেষ করবে? এটাও দেখো ঠিক সেম টাইপের অঙ্ক। কি বলেছে, অভয় একটা কাজ 17 দিনে শেষ করে, মানে অভয় করে 17 দিনে আর ভরত করে 10 দিনে। তাহলে মোট কাজটা আমি কি ধরবো? মোট কাজটা ধরবো 17 আর 10 এর লসাগু। 17 আর 10 এর লসাগু করলে কত হয়? 170 হয়। তার মানে অভয় 17 দিনে করে 170টা কাজ,
আর আর ভরত, এটা কি লিখেছে, আচ্ছা ভরত, এটা ভরত 10 দিনে করে 170টা কাজ। আমার কাজ হবে অভয় একদিনে কতগুলো কাজ করে, তাহলে অভয় 17 দিনে করে 170টা কাজ, মানে অভয় একদিনে করবে কটা কাজ, 170/17 মানে 10টা কাজ। আর ভরত 10 দিনে করে 170টা কাজ, তাহলে একদিনে কতগুলো কাজ করবে, 170/10 মানে 17টা কাজ। তাহলে কি বলেছে, তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু 3 দিন পর ভরত কাজ ছেড়ে দিল, মানে তারা দুইজন 3 দিন একসাথে কাজ করেছিল। তাহলে অভয় আর ভরত মিলে, দুজন মিলে একদিনে কটা কাজ করবে, অভয় একদিনে করে 10টা কাজ, ভরত একদিনে করে 17টা কাজ। তাহলে দুজন মিলে একদিনে কতটা কাজ করবে, 10 যোগ 17টা কাজ, তার মানে কটা কাজ, 27টা কাজ। তাহলে অভয় আর ভরত মিলে একদিনে করে 27টা কাজ, তারা 3 দিন একসাথে কাজ করেছে। তাহলে তো এরা দুজন যদি একদিনে 27টা কাজ করে, তাহলে অভয় আর ভরত 3 দিনে কটা কাজ করবে, 27 গুণ 3টে কাজ, মানে কটা কাজ হলো, 81টা কাজ। আচ্ছা, তারপরে কি কেস, তারপরে ভরত কাজ ছেড়ে দিল এবং বাকি কাজটি অভয় একা কতদিনে শেষ করবে। তাহলে দেখো, টোটাল কাজ ছিল 170টা কাজ, অভয় আর ভরত মিলে 3 দিনে করলে 81টা কাজ, তাহলে বাকি থাকলো কতগুলো কাজ, 170 মাইনাস 81টা কাজ, বিয়োগ করলে কত, 9, 8 এর একে 9 মানে 8, মানে বাকি থাকলো আর 89টা কাজ। এই 89টা কাজ কে করবে, অভয় একা করবে। তাহলে অভয় একা একদিনে করে 10টা কাজ, মানে আমি ঘুরিয়ে লিখতে পারি অভয় 10টা কাজ করে একদিনে। তাকে করতে হবে কতগুলো কাজ, 89টা কাজ করতে হবে, তাহলে একটা কাজ করবে কত দিনে, 1/10 দিনে। তাহলে 89টা কাজ করবে কত দিনে, 89টা কাজ করবে 89/10 দিনে। তার মানে এখানে আমার অপশন গুলো যদি একটু দেখো, অপশন রয়েছে 1511/170, মানে কিছু একটা দিয়ে গুণ করছে, তাহলে 10 রয়েছে, 10কে যদি আমি 17 দিয়ে গুণ করি, আর উপরেও যদি আমি 17 দিয়ে গুণ করি, তবে দেখো নিচে আমার 170 আছে, বাকি নিচে তো 171 আসতে পারে, তাহলে আমি উপর নিচে যদি 17 দিয়ে গুণ করি কত হয়, 89 গুণ 17/10 গুণ 17। কেন করছি, এদের সাথে উত্তরের সাথে মেলানোর জন্য, বা এদেরকে যদি কাটাকুটি করি, 17 দিয়ে যেটাকে কাটাকুটি যাই সেটা আমি এখানে গুণ করে দিই। হ্যাঁ, 89 গুণ 17 করলে কত, 17 গুণ 9 করলে 153, মানে 153 3 বসবে, হাতে থাকে 15, 17 গুণ 8 করলে কত হয়, 136, 136 আর 15 হয় 151 ডিভাইডেড বাই 170। তাহলে আমার অ্যান্সার কি হবে, 1513/170, মানে অপশন ডি। মানে এটাকে 17 দিয়ে কাটাকুটি করলে তোমার এই 89/10 চলে আসতো, 17 দিয়ে এটাকে কাটলে, অথবা এটাকে আমি গুণ করে দিয়েছি দুটোকেই 17 দিয়ে, কারণ নিচে 170 রয়েছে, আমার 10 বেরিয়েছে, 10কে 17 দিয়ে গুণ করলে ওটা হবে, তাই এটা একটু ঘুরিয়ে দিয়েছে, এই জন্য কঠিন লাগছে। তারপরেরটা কি বলছে দেখো, একটি দ্রব্যের মুদ্রিত মূল্য 180 টাকা, দ্রব্যটির উপর 15% ছাড় দেওয়া হয়েছে এবং 25 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা। তাহলে মুদ্রিত মূল্য 180 টাকা, 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে ছাড় দিয়েছে কত, দ্রব্যর 180 টাকা, তার উপর ছাড় দিয়েছে 15%, তাহলে ছাড় দিয়েছে কত, ছাড় সমান সমান 180 এর 15%, তাহলে কত হয়, শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2 আর 3, 2 দিয়ে কাটলে 9, মানে 3 নং 27 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, আচ্ছা 27 টাকা ছাড় দিয়েছে আর 25 টাকা ক্যাশব্যাক দিয়েছে, তার মানে টোটাল কতটা ছাড় দিল, 27 টাকা ছাড় দিল আর 25 টাকা কম নিল, ক্যাশব্যাক দিয়েছে মানে আরো কম নিয়েছে, তাহলে টোটাল কত ছাড় দিল, 27 প্লাস 25 মানে কত হয়, 52। তাহলে ধার্য মূল্য ছিল বা মুদ্রিত মূল্য ছিল 180 টাকা, তার মধ্যে কম নিল হচ্ছে 52 টাকা, তাহলে নিল কত টাকা, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 180 মাইনাস 52, করলে কত হয়, 8, 5 আর 6 2 1, মানে 128 টাকা, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, 128 টাকা। তারপর একটা কি বলছে দেখো, একজন ব্যক্তি 21 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে 6 মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে, তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো, তাহলে 21 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 6 মিনিট অতিক্রম করে, 21 কিমি পার ঘন্টা মানে কি, মানে 1 ঘন্টায় যাই 21 কিমি, তাহলে 1 ঘন্টায় যে 21 কিমি, আর এটা আমাকে মিনিটে দিয়েছে, 1 ঘন্টা মানে কত মিনিট, আবার 60 মিনিট, তাহলে আমি লিখতে পারি কি, 60 মিনিটে যাই 21 কিমি। তাহলে সে 6 মিনিটে ব্রিজটাকে অতিক্রম করে, মানে 6 মিনিটে কতটা যায় সেটা বের করবো, তাহলে 1 মিনিটে কতটা যাবে, 21/60 কিমি, আর 6 মিনিটে কতটা যাবে, 21/60 ইন্টু 6 কিমি, 6 দিয়ে 60 কে কাটলে হয় 10, তাহলে 21/10 মানে 0.1 ঘর সরে যাবে, মানে 2.1 কিমি, তাহলে ব্রিজটির দৈর্ঘ্য হবে 2.1 কিমি, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, কোন সংখ্যার 5% এ 2% সংখ্যাটির কত শতাংশ। আচ্ছা, আমি ধরছি সংখ্যাটি হচ্ছে x, তাহলে কোন সংখ্যার 5% এর 2%, তাহলে 5% এর 2% মানে কত, মানে এটা ইন্টু 5/100 ইন্টু 2/100, এটা করলে কত হয়, তাহলে x গুণ, আচ্ছা 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, আর 2 দিয়ে 20 কে কাটলে হয় 10, মানে 1/1000। আচ্ছা, কত শতাংশ চেয়েছে, সংখ্যাটির কত শতাংশ, তাহলে সংখ্যাটির কত শতাংশ যদি এটাকে আবার পার্সেন্টেজে আনতে চাই, মানে এটা ইন্টু 100 এত পার্সেন্ট করতে হবে, তাহলে দুটো শূন্য কেটে যায়,
তাহলে কি হলো এক্স ইন্টু 1/10 এত পার্সেন্ট, তাহলে 1/10% মানে কত, এখানে দেখো 0.1 আছে, তাহলে এক্স ইন্টু 1/10 কে আমি লিখতে পারি 0.1 এত পার্সেন্ট। তাহলে সংখ্যাটির কত শতাংশ হবে, সংখ্যাটির 0.1% হবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এও ব্যাংক দুটিকে লোন, এও বি ব্যাংক দুটিতে লোনের উপর বার্ষিক সুদের হার যথাক্রমে 3.5% ও 6%, মানে এ ব্যাংকে 3.5% সুদ নাই আর বি ব্যাংকে 6%। ডেভিড দুটি ব্যাংকের প্রতিটি থেকে 48 লাখ, আচ্ছা 4,80,000 টাকা লোন নিয়েছে, 4 বছর পরে দুটি ব্যাংকে যে পরিমাণ সুদ দিতে হবে তার পার্থক্য কত। তাহলে দেখো সুদ দিতে হবে তার পার্থক্য মানেই হচ্ছে, কেন এটা পার্থক্য হচ্ছে, কারণ দুটো ব্যাংকের সুদের হার আলাদা। তো এই সুদের হারের পার্থক্যটা আমি যদি বের করি, সুদের হারের পার্থক্যের জন্য যে সূত্রটা দিতে হবে সেটাই হবে দুটো ব্যাংকের সুদের পার্থক্যের সমান। তাহলে সুদের হারের পার্থক্য কত, 6 মাইনাস 3.5 এত পার্সেন্ট, তাহলে করলে কত হয় 2.5%, মানে 4,80,000 টাকার এই 2.5% হারে 4 বছরের সুদ যত, সেটাই হবে এদের সুদের পার্থক্যের সমান। তাহলে সুদের পার্থক্য কত হবে, সুদের পার্থক্য আচ্ছা আমি ভেঙে করে আমি ধরছি প্রথম ব্যাংকের, তাহলে লোন সুদ কত হবে, সুদের ফর্মুলা কি, সরল সুদের ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100, যেখানে পি কত, এই যে 4,80,000 টাকা, 4,80,000 ইন্টু টি কত 4 ইন্টু আর মানে বেশিটা মানে এক্ষেত্রে 6%, 6 ডিভাইডেড বাই 100 মাইনাস হবে, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মানে যেটা সুদ কম সেটার ক্ষেত্রে কত 48 এর পরে 4টে শূন্য ইন্টু টি মানে 4 বছরই ইন্টু আর মানে 3.5 ডিভাইডেড বাই 100। তো এটা মানে দেখো এটার থেকে আমি কমন যাই, কত কমন, এটা পার্থক্যটা বের করলাম, মানে বেশিটা মাইনাস কমটা, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে দেখো কমন যাবে কত, 48 এর পরে 4টে শূন্য ইন্টু 4/100, এটা দুটোর থেকে কমন যায়, তাহলে পড়ে থাকে কত 6 মাইনাস 3.5। এভাবে করলে বুঝতে পারবে, ওই জন্য এইভাবে করলাম। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, মানে কি থাকছে 4800 ইন্টু 4 ইন্টু 6 মাইনাস 3.5 করলে 2.5, পয়েন্ট তুলে দিলাম, তাহলে ভাগ 10, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 48 গুণ 4 গুণ 25 করলে হয় 100, আচ্ছা 480 ছিল এটা, 480 গুণ 100 মানে 48, তারপরে 3টে শূন্য মানে 48,000 টাকা। তাহলে সুদের পার্থক্য কত হবে, 48,000 টাকা হবে। তারপরে কি বলছে দেখো, 84 টাকা প্রতি কেজি চিনির সাথে কি অনুপাতে 59 টাকা প্রতি কেজি চিনি মিশিয়ে মিশ্রিত চিনি, এখানে একটা কমা দিতে হতো, মিশ্রিত চিনি 73.7 টাকা কেজি দরে বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য বলেছে 73.7, লাভ কত বলেছে, লাভ হচ্ছে 10%। তাহলে এই মিশ্রিত চিনিটার ক্রয় মূল্য কত হতো বা দাম কত হতো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব কি দিয়ে, বিক্রয় মূল্য মানে 73.7 ইন্টু উপরে হবে 100 ডিভাইডেড বাই, যেহেতু 10% লাভ হয়েছে মানে নিচে হবে 110। পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে নিচে আরেকটা শূন্য দিয়ে গুণ হবে, মানে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে দুটো শূন্য কেটে গেল, 11 দিয়ে যদি 737 কে কাটে প্রথমে 6 বার যাবে, তারপরে 7 মানে 7 বার যাবে, তার মানে মিশ্রিত চাটার ক্রয় মূল্য কত 67। আচ্ছা মানে 1 কেজির ক্রয় মূল্য হচ্ছে 67। তাহলে দেখো তাহলে 84 টাকা কেজি প্রতি চা আর 59 টাকা কেজি প্রতি চা মিশিয়ে যে দামটা হয়েছে, সেই মিশ্রিত চায়ের দামটা ছিল 67 কেজি, এরপরে সেটাকে আবার 10% লাভে মিশিয়ে বিক্রি করে তার দাম হচ্ছে 73.7। তাহলে এক্ষেত্রে আমি যদি কি অনুপাতে মিশিয়েছি সেটা কি করে বার করতে পারি, আমি যদি অ্যালিগেশন দিয়ে বার করি, প্রথম প্রকারের দাম ছিল 84 টাকা, দ্বিতীয় প্রকারের চায়ের কেনা দাম ছিল 59 টাকা, তাহলে এর থেকে দামটা কত হয়েছে, এর থেকে দুটো মিশিয়ে দাম হয়েছে 67, যেহেতু আমি দামটা বের করছি, এখানে কিন্তু 73.7টা বিক্রয় মূল্য, কিন্তু আমার সেটা চাই না, আমার দামটা বা ক্রয় মূল্যটা চাই। তাহলে 84 থেকে 67 আর 59 থেকে 67, 84 থেকে 67 মানে কত কমেছে, 17 কমেছে, আর 59 থেকে 67 মানে কত বেড়েছে, 8 বেড়েছে। তাহলে আমার অনুপাতটা কি হয়ে যাবে, কি অনুপাতে মেশানো হয়েছে, প্রথমটা যদি 8 হয় তাহলে দ্বিতীয়টা হবে 17, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে 8:17 অনুপাতে, তার মানে কি অনুপাতে মেশানো হয়েছে 8:17, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই সংখ্যাগুলির অনন্যকের সমষ্টির অনন্যক কত। তাহলে এই যে সংখ্যাগুলো দিয়েছে এদের অনন্যক আগে বার করতে হবে, 2/5 এর অনন্যক কত, মানে এর উল্টোটা, মানে 5/2, 5/4 এর অনন্যক কত, আবার এদের সমষ্টি বলেছে, তাহলে আগে সমষ্টিগুলো বার করে, মানে প্লাস 5/4 এর অনন্যক হবে 4/5, যোগ 6/8 এর অনন্যক হচ্ছে 8/6, আচ্ছা 8/6 কেও তো কাটাকুটি যায়, তাহলে হবে 4/3, 4/3 লিখি, যোগ 6/5 এর অনন্যক হবে 5/6, যোগ 9/6 এর অনন্যক হবে 6/9, 6/9 কেও কাটলে হয় 2/3। এবার এদের লসাগু করি, 2 5 3 6 3, এদের লসাগু হবে 30, তাহলে 2 গুণ 15 করলে 30, মানে 5 15 75, যোগ 5 গুণ 6 করলে 30, মানে 4 6 24, যোগ 3 10 30, মানে
4 10 40 যোগ 5 6 30 মানে 5 5 25 যোগ 3 10 30 মানে 20 দুগুণে 20, এই 2 দুগুণে 20। তাহলে কত হচ্ছে যোগ করলে? 20 আর 25 যোগ করলে হয় 45, 45 আর 40 যোগ করলে হয় 45 আর 40 যোগ করলে 85, 85 আর 24 যোগ করলে 109, 109 আর 75 যোগ করলে 184। তাহলে হলো কত? 184 ডিভাইডেড বাই 30। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি কত হবে? 15, আর এখানে হবে 92। তাহলে হলো কত? 92 বাই 15। আমাকে কি চেয়েছিল? এই সংখ্যাগুলির অনন্যকের সমষ্টির অনন্যক। তাহলে এটা বেরোলো অনন্যকের সমষ্টি, তার আবার অনন্যক বলেছে, তাহলে এর আবার অনন্যক করলে কত হবে? 92 বাই 15 আবার অনন্যক কত? 15 বাই 92। কিন্তু এখানে অপশনে দেখো 15 বাই 92 নেই, 92 বাই 15 দিয়েছিল। যাই হোক, অঙ্কটা কোথাও হয়তো অপশনে ভুল দিয়েছে বা কিছু ভুল দিয়েছে, হয়তো অনন্যকের সমষ্টি খালি বলেছিল, কিন্তু এটা অনন্যকের সমষ্টির অনন্যকই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার যদি হয়, এটা যদি পুরো কথাটা থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে 15 বাই 92, মানে সমষ্টি করে তার আবার অনন্যক করতে হবে। তারপরেরটা, আচ্ছা এটা বের করতে দিয়েছে। 9 এর কিউব, 9 এর কিউব করলে কত হয়? 729 মাইনাস 2 স্কয়ার মানে কত? 4, প্লাস 38 বাই 19 মানে 19 দুগুণে 38, মানে কাটা গেলে 2 হয়, 2 এর স্কয়ার মানে 4 হবে, মাইনাস 8 যোগ 9 দুগুণে 18। তাহলে মাইনাস 4 প্লাস 4 কেটে যায়, তাহলে কত হয়? 729, আর মাইনাস 8 আর প্লাস 18 করলে কত হবে? প্লাস 10 হবে। 729 আর 10 মানে 739, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 203, 359, 437 ও 593 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। তো যখন এরকম বলবে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে, মানে যাকে যাকে ভাগ করছে তাদের থেকে 8 বিয়োগ করে নিতে হবে। 203 এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 195 হয়। 359 এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 351 হয়। 437 এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 429 হয়। 593 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 400 এই সরি 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 585 হবে। এই যে সংখ্যাগুলো বেরোলো, এবার এদের গসাগু বের করতে হবে। তার আমি যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করি, 195 দিয়ে যদি 351 কে ভাগ করি তাহলে কত হবে? প্রথমে একবার যাবে 195, তাহলে 6, 9টাকে 6, 9টাকে 10 মানে 5 আর 1। এটা দিয়ে আবার যদি 195 কে ভাগ করি তাহলে হবে একবার দিলে 156, তাহলে থাকছে হচ্ছে 9, 5 আর 6 3 আর 156। এটাকে 4 দিয়ে করলে 156 হয়, তাহলে কেটে গেল। তাহলে প্রথম দুটোর গসাগু বেরোলো 39। তারপর 39 দিয়ে আর 429 কে দেখবো, 39 দিয়ে যদি 429 কে করি তাহলে প্রথমে একবার দিলে হয় 39, 3 9 মানে একবার দিলে 39। তার মানে 39 আর 429 এর গসাগু 39 বেরোলো। এবার 39 আর 585 এর গসাগু বার করি, 39 আর 500। আচ্ছা, এটা যদি অপশন দেখো, হয় আমার 39 আসবে, না 13 এর কোনো গুণিতক আসবে, বা 3 বা 13 এর কোনো গুণিতক। তো দেখো 39 এর মতো একটাও কোনো কিছু নেই, তার মানে আমার 39 অ্যান্সার হবে। তো আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, 585 দিয়ে যদি ভাগ করি, প্রথমে যাবে একবার, তাহলে থাকছে কত? 195 মানে 5 বার দিলে 195 হয়, তাহলে এক্ষেত্রেও 39ই গসাগু হলো। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি কত হবে? সেই বৃহত্তম সংখ্যাটি হবে 39, যেটি দিয়ে প্রত্যেককে ভাগ করলে 8 অবশিষ্ট থাকে, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, একটি স্কুলে 9306 জন ছাত্রছাত্রী আছে। স্কুলে থাকা ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 41:25, তাহলে কতজন ছাত্র আছে? তাহলে ছাত্র আছে সমান সমান কত? ছাত্রর ভাগে যত আছে, ছাত্রের ভাগে কত আছে? 41। তাহলে 41 ডিভাইডেড বাই টোটাল অনুপাতটা, টোটাল অনুপাত কত? 41 আর 25 এর যোগফল মানে 66, ইনটু টোটাল ছাত্রছাত্রী যত আছে তত, মানে 9306। এগুলো তোমরা 7 8 এ পড়েছো। 66 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 6 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হবে 11, এখানে হবে 1, 3 3 মানে 5, 3 0 মানে 5, 1 11 দিয়ে এটাকে কাটলে হবে কত? প্রথমে একবার যাবে, তারপরে 45 মানে 4 বার যাবে 11। তাহলে 141 গুণ 141 গুণ 41 যদি করো, তাহলে দেখো এককের ঘরে আমার 1 আসে। তাহলে আমার একটা অপশনই এককের ঘরে 1 আছে, মানে অপশন এই হবে, বাকিগুলো হতে পারে না। বাকি গুণ করে দেখতে পারো, ওটাই আসবে। তারপরে আচ্ছা, এটাকে ভাঙতে বলেছে। 7 আছে, 6 আছে, 1 আছে, আর নিচে আচ্ছা অপশন গুলো যদি একটু দেখি আমি, 9 বাই 48। তা 9 তো এখানে 7 এর গুণিতক কিছু একটা আসতে পারে, তাহলে এটা হবে না। আবার 7 বাই 48 দিয়েছে। আচ্ছা যদি আমি ভাঙি এটাকে, কি হবে তাহলে? 7/6 হোল টু দি পাওয়ার -9 লিখছি, 7/6 হোল টু দি পাওয়ার -9। এটা দেখো 6/7 হোল টু দি পাওয়ার -5। তো 6/7 কে আমি কি লিখতে পারি? যদি আমি উল্টে দিই তাহলে 7/6 হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি 6/7 কে, মানে উল্টে দিয়ে -1 করে দিলাম। এত টু দি পাওয়ার -5 ইনটু 1/8 রয়েছে, তাহলে 1/8 যেরকম আছে আমি লিখছি এত টু দি পাওয়ার -4 পুরো টু দি পাওয়ার -5 করছি। তাহলে দেখো প্রথমটাকে কি হয়? 7/6 হোল টু দি পাওয়ার -9 ইনটু, এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হয়? পাওয়ার গুলো গুণ হয়ে যায়। 7/6 হোল টু দি পাওয়ার -1 আর -5 গুণ করলে হয় 5, ইনটু 1/8 টু দি পাওয়ার -4 যেরকম ছিল সেরকম লাগছে এত টু দি পাওয়ার -5। তাহলে কি হয়? 7/6 আছে, 7/6 আছে, 7/6 এর দুটোর গুণ আছে, মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 7/6 হোল টু দি পাওয়ার
-9 + 5 হবে, -9 + 5 করলে কত, -4 ইন্টু 1/8 হোল টু দি পাওয়ার -4 এত টু দি পাওয়ার -5। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি দেখো, দুটোরই পাওয়ার -4 আছে, মানে আমি করতে পারি কি 7 × 1/6 × 8 হোল টু দি পাওয়ার -4 লিখতে পারি। মানে ধর a স্কোয়ার b স্কোয়ার রয়েছে, এটাকে কি লিখতে পারি, a × b তার হোল স্কোয়ার লিখতে পারি। এক্ষেত্রেও তাই, এর পাওয়ারও -4 এর পাওয়ারও -4, মানে এই দুটোর গুণফল এত টু দি পাওয়ার -4 আর পুরোটার পাওয়ারে আবার -4। তাহলে আমার কি আসবে, 7/48 হোল টু দি পাওয়ার -4 আবার এত টু দি পাওয়ার -5। তাহলে এবার এই লাস্টের -4 আর -5 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 10 × -5 গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, 7/48 হোল টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর 4 × 5 = 20, মানে 7/48 হোল টু দি পাওয়ার 20 হবে, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, 646 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 4.5 কিমি/ঘন্টা গতিবেগে আগত একজন ব্যক্তিকে 24 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত কিমি/ঘন্টা? আচ্ছা, আমি ধরছি ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিমি/ঘন্টা। তাহলে দেখো, লোকটা বিপরীত দিক থেকে আসছে, ট্রেনটার বিপরীত দিক থেকে, তাহলে বিপরীত দিক থেকে আসলে লোকটাকে অতিক্রম করছে, মানে কি, মানে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে, আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে ট্রেনের গতিবেগ আর লোকের গতিবেগের সমষ্টি। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে ট্রেনের গতিবেগ মানে এক্স প্লাস লোকটার গতিবেগ মানে 4.5 এত কিমি/ঘন্টা। তাহলে কিমি/ঘন্টাটাকে আমি যদি মিটার/সেকেন্ডে নিতে চাই, মানে কি হবে, 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে ইন্টু 5/18 এত মিটার/সেকেন্ড। তার মানে কি, তার মানে লোকটা, মানে ট্রেনটা লোকটাকে এই এক্স প্লাস 4.5 ইন্টু 5/18 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। আচ্ছা, লোকটাকে কত সেকেন্ডে অতিক্রম করছে, 24 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে এক্স প্লাস 4.5 ইন্টু 5/18 এত মিটার। তাহলে 24 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, এটা ইন্টু 18 মিটার, মানে এক্স প্লাস 4.5 ইন্টু 5/18 ইন্টু 24 এত মিটার। 6 দিয়ে কাটাকুটি করলে হয় 3, এখানে হয় 4, মানে কত হচ্ছে এক্স প্লাস 4.5 ইন্টু 4×5 = 20/3 মিটার। আচ্ছা, ট্রেনটা লোকটাকে অতিক্রম করছে, তার মানে কি, তার মানে ট্রেনটা লোকের তো দৈর্ঘ্য নেই, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত, 646 মিটার। তার মানে এই যে দূরত্বটা অতিক্রম করছে এটাই হবে 646 এর সাথে সমান। তার মানে কি হবে, x প্লাস 4.5 ইন্টু 20/3 সমান সমান হচ্ছে 646। তাহলে x প্লাস 4.5 সমান সমান কি হবে, 646 গুণ 3 ডিভাইডেড বাই 20 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে হয় 10, এখানে কাটলে হয় 3 2 3। তাহলে কি হয়ে যাবে, x প্লাস 4.5 সমান সমান কত হবে, 3 3 9, 3 2 6, 3 3 9/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে ওটা কি হয়ে যাবে, পয়েন্ট এক ঘর সরে যাবে, মানে হবে 96.9। x এর মান কত হবে, 96.9 মাইনাস 4.5 করলে কত হবে, 0.4, এটা 92.4 হবে। তাহলে x এর মান আমি কি ধরেছিলাম, ট্রেনটার গতিবেগ ধরেছিলাম x কিমি/ঘন্টা, তাহলে ট্রেনটার গতিবেগ কত হবে, x এর মান বের হলো 92.4, মানে 92.4 কিমি/ঘন্টা, মানে অপশন সি হবে। তারপরটা, আচ্ছা, এটা একদম একটা সোজা অঙ্ক। তো দেখো, এটা কাটাকুটি করলে কত, 3 আর 6 কে কাটলে হয় 2, মানে 2 গুণ 2 মানে 4/5 যোগ 12 আর 3 আর 12 কে কাটলে হয় 3 4 12, আর 25 আর 20 কে মানে 5 দিয়ে কাটলে হয় 5 আর 4, তার মানে 4 আর 4 গুণ হবে, মানে 16/5। লসাগু করলে হবে 5 আর উপরে হবে 4 যোগ 16, মানে হচ্ছে 20/5, মানে কাটাকুটি করলে হবে 4, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে দেখো, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাহলে যেহেতু চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাহলে সে পার্সেন্টেজটা কত হবে, সেই পার্সেন্টেজটা হবে দেখো 10% সুদের হারে 2 বছরের জন্য, তাহলে কত পার্সেন্ট সুদটা হবে, তাহলে হবে 10 যোগ 10 যোগ 10 গুণ 10 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট সুদটা হবে, এফেক্টিভ পার্সেন্টেজ হবে এতটা, মানে কত হয় 20 যোগ, এটা কেটে গেলে মানে 1 হবে, 0 0 0 0 কাটলে 1 হয়, তার মানে 21%, মানে এই 80,000 টাকার 21% যত, সেটাই হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা যেহেতু 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, যদি বলতে 5% সুদের হারে, তাহলে হতো 5 যোগ 5 যোগ 5 গুণ 5/100, এইভাবে বের করতাম, মানে যত পার্সেন্ট বলবে, যদি বলে x% সুদের হারে, তাহলে কি হবে, x প্লাস x ইন্টু x ডিভাইডেড বাই 100, এটাই হবে এফেক্টিভ পার্সেন্টেজ, মানে ওই টাকাটার এত পার্সেন্ট সুদ যেটা হবে সেটাই হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে 21% সুদ যেটা ওই টাকার, সেটাই হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত হবে, 80,000 ইন্টু 21% মানে কত, 21/100, মানে দুটো শূন্য কেটে যায়, তাহলে 21 গুণ 8 করলে কত, 8 কে 8, 8 দুগুণে 16, মানে তারপরে দুটো শূন্য মানে 16,800 টাকা, তার মানে অপশন এ হবে। যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাই এই ফর্মুলায় করলে তাড়াতাড়ি হবে। তারপর
কি বলছে দেখো, একটি দৌড় প্রতিযোগিতায় একজন প্রতিযোগী প্রথম পাকে 186 সেকেন্ডে 372 মিটার দূরত্ব অতিক্রম করে এবং দ্বিতীয় পাকে সেই একই দূরত্ব 62 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিযোগীটির গড় গতিবেগ কত মিটার পার সেকেন্ড? তাহলে দেখো, গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথম পাকে গেছে 372 মিটার এবং দ্বিতীয় পাকেও সেই একই দূরত্ব, মানে 372 মিটারের আর কি পাক। তাহলে মোট কতটা গেছে? 372 করে 2 বার, মানে 372 গুণ 2, তাহলে করলে কত হয়? 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 6 একে 7, মানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 744 মিটার। আর মোট সময় কত? প্রথমে গেছে হচ্ছে এই 372 মিটার যেতে লেগেছে 186 সেকেন্ড, পরে 372 মিটার যেতে লেগেছে 62 সেকেন্ড, তাহলে মোট সময় কত? মোট সময় সমান সমান হবে ওই 186 আর 62 যোগফল, মানে 186 যোগ 62 করলে কত হয়? 6 দিয়ে 8, 6 14, 4 হাতে 1 2, 248 এত সেকেন্ড। তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান সমান হবে মোট অতিক্রান্ত দূরত্ব মানে 744। আচ্ছা, তাহলে গড় গতিবেগ সমান সমান কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব মানে 744 ডিভাইডেড বাই মোট সময় মানে 248 এত মিটার পার সেকেন্ড। 248 কে দেখো 3 দিয়ে গুণ করলেই 744 হয়, তাহলে কত হবে? 3 মিটার পার সেকেন্ড, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, 3000 সংখ্যাটিকে পরপর 3 বার 10%, 20% ও 30% বৃদ্ধি করা হলো, তাহলে সংখ্যাটির সমতুল্য বৃদ্ধি কত শতাংশ হবে? দেখো, এখানে 3 বার বৃদ্ধি দিয়েছে, 10%, 20% আর 30%। তা আমি কি করব? আমি আগে 10% আর 20%-এর সমতুল্য বৃদ্ধি বার করি। তাহলে 10% আর 20% যদি বাড়তো তাহলে সমতুল্য বৃদ্ধিটা কত হতো? যত যত বেড়েছে তাদের যোগফল মানে 10 যোগ 20 প্লাস তাদের গুণফল বাই 100, মানে 10 গুণ 20 ডিভাইডেড বাই 100, এটা ফর্মুলা। শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য কেটে যায়, তাহলে কত হয়? 10 আর 20 যোগ করলে 30 যোগ 2 মানে 32%। তাহলে এই দুটোর জায়গায় সমতুল্য বৃদ্ধি হচ্ছে 32%, তাহলে এই দুটো হলো 32% আর বাকি থাকলো কত? 30%। তাহলে এবার আমি কি করব? 32% আর 30% এর সমতুল্য বৃদ্ধিটা বার করি, তবেই আমার বেরিয়ে যাবে। তাহলে এই দুটোর সমতুল্য বৃদ্ধি কত হবে? 32 যোগ 30 যোগ 32 গুণ 30 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 32 আর 30 যোগ করলে 62 যোগ 32 গুণ 3 করলে 96 বাই 10, তার মানে 62 যোগ 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরে যাবে, মানে হবে 9.6, তার মানে যোগ করলে হবে 71.6 এত পার্সেন্ট। তাহলে 10%, 20% আর 30, এভাবে তিনটে দিলে আমি দুটো দুটো করে করতে পারি। প্রথমে দুটো করে নিলাম, একটা বেরোলো, তারপরে যেটা বেরোলো তার সাথে আবার তৃতীয়টা করে করতে পারি। তাহলে হবে কত পার্সেন্ট সমতুল্য বৃদ্ধি? 71.6%, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একজন দোকানদার তার ক্রেতাকে ধার্য মূল্যের উপর 8% ছাড় দেওয়ার পরেও 19.6% লাভ করে। কোন দ্রব্যের ধার্য মূল্য 5200 টাকা হলে সেই দ্রব্যটির আসল দাম কত? আচ্ছা, ধার্য মূল্য 5200 টাকা, তাহলে ছাড় দিচ্ছে হচ্ছে 8%, তাহলে কত ছাড় দিচ্ছে? তাহলে ছাড় দিচ্ছে সমান সমান 5200 8%, মানে 5200 ইন্টু 8/100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত ছাড় দিচ্ছে? 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 8 40, 1 41, তাহলে ধার্য মূল্য ছিল 5200, ছাড় দিল 416, তাহলে বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য মাইনাস ছাড় করলেই বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, মানে 5200 মাইনাস 416 বিয়োগ করলে কত হবে? 4, 1 আর 1 2 মানে 8, 4 আর 1 5 মানে 74, মানে 4784 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য করার পরে তার লাভ হলো 19.6%, তাহলে আমাকে বের করতে বলেছে আসল দাম মানে ক্রয় মূল্যটা কত। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4784, লাভ হলো কত? লাভ হচ্ছে 19.6%, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বার করি তাহলে ক্রয় মূল্য সমান সমান কত হবে? যত বিক্রয় মূল্য ছিল তত, মানে 4784 ইন্টু উপরে বসবে 100 ডিভাইডেড বাই লাভ হয়েছে 19.6%, তাহলে নিচে কত বসবে? 100-র সাথে আর 19.6 যোগ করতে হবে, তাহলে কত হবে? 119.6, পয়েন্টটা তুলে দিলে গুণ আরো 10 উপরে হবে। তাহলে দেখো, এই একটা এটাকে মনে হয়, এটাকে যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 দুগুণে 8, 3 9, 4 নং 36, 3 6, 4 নং 36, এটাকে কাটলে 1 1, 3 8 মানে 4 নং 36, 2 4 মানে 6, 299, 299 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, আচ্ছা 299 কে 4 দিয়ে গুণ করলে দেখো 1196 হয়, তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে কত? 4 এর পরে আরো 3টে শূন্য বসে যাবে, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? দ্রব্যটার আসল দাম মানেই ক্রয় মূল্য, এক্ষেত্রে আসল দাম হচ্ছে 4000 টাকা, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর পরিমাপ 41 সেমি ইন্টু 40 সেমি ইন্টু 9 সেমি, তাহলে বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো, আয়তাকার ঘনবস্তু মানে হচ্ছে আয়ত ঘন, তাহলে আয়ত ঘনের পরিমাপ বলে দিয়েছে 41 সেমি, মানে দৈর্ঘ্য 41 সেমি, প্রস্থ 40 সেমি আর
আর উচ্চতা হচ্ছে 9 সেমি। তাহলে বস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল কি? তাহলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 41 ইন্টু 40 যোগ প্রস্থ ইন্টু উচ্চতা মানে যোগ 40 ইন্টু 9 যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে 41 ইন্টু 9। তাহলে করলে কত হবে? 2 ইন্টু 41 গুণ 40 মানে 4 একে 4, 4 4 16 মানে 0, যোগ 40 গুণ 9 মানে 360, যোগ 41 গুণ 9 মানে 9 একে 9, 4 9 36। এবার এগুলোকে যোগ করতে হবে। তাহলে 9 0 আর 0 যোগ করলে হয় 9, 6 আর 6 12, 12 আর 4 যোগ করলে 16, 6 হাতে 1, 3 আর 4, 4 আর 3 7, 7 আর 6 13, 3 হাতে 1, 1 আর 1 2, আর তার আগে 2 ছিল। তাহলে এটা গুণ করলে কত? 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18 আর 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 13, 3 হাতে 1, 3 দুগুণে 6 আর 7, 2 দুগুণে 4 মানে 4 7 3 আর যেটা সেটা মানে অপশন বি হবে, এত বর্গ সেমি। তারপরেরটা কি বলছে দেখো, এ একা একটি কাজ 10 দিনে ও বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। সি কে সঙ্গে নিয়ে তারা একসাথে কাজটি 2 দিনে করতে পারে। তাহলে দেখো, তাহলে এ 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে মানে কি? এটা অনেক রকম করে করা যায়। তা আমি অংশ ধরে করি। হ্যাঁ, এ একা 10 দিনে কাজটা শেষ করতে পারে মানে 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে মানে 10 কাজটার এক অংশ করে। তাহলে এ 10 দিনে করে এক অংশ, আমার কাজ হবে প্রত্যেকে একদিনে কতখানি করে করে। এ 10 দিনে যদি এক অংশ করে তাহলে এ একদিনে কত অংশ করবে? 1/10 অংশ করবে। একই রকম করে বি একা 15 দিনে কাজটা শেষ করছে মানে 15 দিনে করছে এক অংশ। তাহলে বি একদিনে কতটা করবে? একদিনে করবে 1/15 অংশ। আর সি কে সঙ্গে নিয়ে তারা মানে তিনজন মিলে মানে এ বি আর সি মিলে 2 দিনে কাজটা শেষ করছে মানে 2 দিনে করছে এক অংশ। তাহলে একদিনে কতটা করবে? 1/2 অংশ। তাহলে দেখো, তাহলে সি একা কতদিনে কাজটা শেষ করবে? দেখো, তিনজনের মানে এ বি আর সি এরা তিনজন মিলে একদিনে যতটা করছে তার থেকে যদি এ এর আর বি এর একদিনের অংশটাকে বাদ দিয়ে দিই তবে সির একদিনের অংশ পড়ে থাকে। তাহলে সি একদিনে কতটা অংশ করবে? এই তিনজনে একদিনে যতটা করছে মানে 1/2। তার থেকে কাকে কাকে বাদ দেবো? এর একদিনের অংশটাকে বাদ দেবো মানে -1/10। তার থেকে আবার বি এর একদিনের অংশটাকেও বাদ দেবো মানে -1/15। তবে কি বেরোয়? তবে সি এর একদিনের কাজ বেরোয় এত অংশ। 2 10 আর 15 লসাগু করলে কত হয়? 30 হবে মানে 15 - 3 - 2। তাহলে 15 - 3 করলে 12, 12 - 2 করলে হয় 10 মানে 10/30। তাহলে কাটাকুটি করলে হয় 1/3। তার মানে সি একদিনে করে 1/3 অংশ। ঘুরিয়ে লিখলে কত হয়? 1/3 অংশ করে একদিনে। তাহলে সি পুরো কাজটা করবে মানে এক অংশ করবে কত দিনে? পুরো কাজ করা মানে এক অংশ করবে হচ্ছে 3 দিনে হয়ে যাবে। তাহলে সি একা কাজটি কত দিনে শেষ করবে? সি একা কাজটি 3 দিনে শেষ করবে, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি গোলকের ব্যাস 88 সেমি, তাহলে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার, যেখানে 8টা কি? 8টা হচ্ছে ব্যাসার্ধ, 8টা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমান সমান 4 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার। আচ্ছা, গোলকের ব্যাস বলেছে 88, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাস বাই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ মানে 88/2 মানে কত? 44। তাহলে এটা ইন্টু 44 ইন্টু 44। আচ্ছা, আমি যদি এককের ঘরে দেখো অ্যান্সার গুলো সবার আলাদা আছে, আমি যদি এদের সবার গুণ করি তাহলে 4 আর 4 কে গুণ করলে হয় 6 মানে 16, 16 6 হবে, 16 6 আর 4 কে গুণ করলে হয় 4 মানে এককের ঘরে আমার 4 হবে তারপরে পাই, মানে আমার যে অ্যান্সারটা বেরোবে তার এককের ঘরে 4 হবে। তার মানে দেখো একটা অপশনে এককের ঘরে 4 আছে মানে অপশন এই হবে, বাকি করে দেখবে এটাই হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে, এটাকে ভাঙি। সবার প্রথমে কাকে ভাঙবো? 12/2 কে ভাঙলে কত হয়? 6 হয়। তারপরে দেখো 6 - 6 রয়েছে, তো 6 - 6 মানে কত? 0 হয়, তাহলে এইটুকু হলো 0। তারপরে 0/2, 0/2 মানে কত হয়? 0ই হয়। তার মানে এই পুরোটা হয়ে গেল আমার কত? 0। তারপরে কি ছিল? 48/2 - 0, তো 2 - 0 মানে আর কিছু করার দরকার নেই। 48/2 মানে কত? 24। তাহলে এই পুরোটা হয়ে গেল 24। তার আগে কি ছিল? 41 - 36 - 24, তাহলে করলে কত হয়? 41 - 36 - 24 মানে 12। 41 থেকে 12 বাদ দিলে হয় 29, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার তার দ্রব্য মুদ্রিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করে এবং এর ফলে 14% ক্ষতি হয়। যদি সে দ্রব্যগুলি মুদ্রিত মূল্যে বিক্রি করতো তাহলে তার কত শতাংশ লাভ হতো? আচ্ছা দেখো কি বলেছে, তার 14% ক্ষতি হয়।
তা আমি ধরছি ক্রয় মূল্যটা যদি 100% হয়, এই ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে ক্ষতি হয়েছে কত? 14% ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হয়েছে হচ্ছে 14 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে আরো 14 টাকা কম হবে, মানে 100 মাইনাস 14 হবে। তার মানে কত হচ্ছে? 86 টাকা। কি বলছে দেখো, একজন দোকানদার তার দ্রব্য মুদ্রিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্যটা হচ্ছে মুদ্রিত মূল্যের অর্ধেক। তাহলে মুদ্রিত মূল্যটা কি হবে? মুদ্রিত মূল্যটা হবে বিক্রয় মূল্যের ডবল। মুদ্রিত মূল্যের অর্ধেক হচ্ছে 86, তাহলে মুদ্রিত মূল্যটা কত? 86 ডবল। তাহলে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যটা কি হবে? 86 ডবল, মানে 86 গুণ 2 করলে কত হয়? 172 টাকা হয়। তাহলে কি বলেছে? যদি সে দ্রব্যগুলি মুদ্রিত মূল্যে বিক্রি করতো, তাহলে মুদ্রিত মূল্যে বিক্রি করতে মানে কত টাকায় বিক্রি করতো? তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো? 172 টাকা হতো। তাহলে তার কত শতাংশ লাভ হতো? সে কিনেছে 100 টাকা দিয়ে, বিক্রি করছে 172 টাকা দিয়ে, তাহলে তার লাভ হতো কত? লাভ হতো 172 মাইনাস 100, মানে 72 টাকা। তাহলে 100 টাকায় তার লাভ হতো 72 টাকা, তাহলে লাভের হার কত হতো? তাহলে লাভের হার হতো 100 টাকায় যত টাকা লাভ হচ্ছে সেটাই লাভের হার, মানে 72%, মানে অপশন ডি হতো লাভের হার। তারপরে কি বলছে দেখো, নির্মল একটি দোকান থেকে 52টি বই 1130 টাকা দিয়ে এবং অপর একটি দোকান থেকে 47টি বই 900 টাকা দিয়ে কিনলো। তাহলে তার প্রতিটি বইয়ের গড় মূল্য, আচ্ছা 52টি বই 1130 টাকা দিয়ে, এটা হবে প্রতিটি বই, হ্যাঁ 52টি বইয়ের প্রতিটি বই 1130 টাকা দিয়ে, আর 47টি বই প্রতিটি বই 900 টাকা দিয়ে। ঠিক আছে, লেখাটা একটু ভুল হয়েছে, আচ্ছা প্রতিটি এখানে লিখলাম, এখানে হবে প্রতিটি বই, মানে একটার ক্রয় মূল্য 1130 এর একটার ক্রয় মূল্য 900, তবেই আমার এই গড় ক্রয় মূল্য এটা বেরোয়, তা নাহলে বেরোবে না। তাহলে দেখো 52টার প্রত্যেকটার দাম যদি 1130 টাকা হয়, তাহলে 52টার মোট দাম কত হবে? 52 গুণ 1130 গুণ করলে কত হয়? আচ্ছা এটা তো গুণ করে দেখতে হবে। 113 গুণ 52 যদি আমি করি, তাহলে 3 দুগুণে 6, 2 একে 2, 2 একে 2 গুণ 3 পাঁচা 15, 5 হাতে 1, 5 একে 5 আর একে 6 আর 5, মানে 6 7 8 5। তাহলে কত হলো? 58760 টাকা। আর অপর দোকান থেকে 47টা বই 900 টাকায়, প্রত্যেকটা 900 টাকা দিয়ে, তাহলে 47টার মোট ক্রয় মূল্য কত? 900 গুণ 47 গুণ করলে কত? 7 নং 63, 3 হাতে 6, 4 নং 36 আর 6 42, আর দুটো শূন্য। তাহলে মোট কতগুলো বই কিনেছে? 42 আর 47 যোগ করলে হয় কত? এই সরি 52 আর 47 যোগ করলে হয় কত? 99টা। 99টা বইয়ের মোট ক্রয় মূল্য কত? 58760 যোগ 423730, 58760 যোগ 423000, তাহলে কত হচ্ছে যোগ করলে? 0 আর 0 করলে 0, 0 আর 6 যোগ করলে 6, 3 আর 7 যোগ করলে 10 এর 0 হাতে 1, 2 এর 3, 3 আর 8 যোগ করলে 11 এর 1 হাতে 1, 4 এর 5 আর 5 10। তাহলে 99টা বইয়ের মোট ক্রয় মূল্য হচ্ছে 101060। তাহলে প্রতিটা বইয়ের গড় ক্রয় মূল্য, প্রত্যেকটা বইয়ের, তাহলে একটা বইয়ের গড় ক্রয় মূল্য কত হবে? 101060 টোটাল দাম ডিভাইডেড বাই যতগুলো বই কিনেছে, মানে 99টা। আচ্ছা এটা কিছু কাটছে কি? কিছু দিয়ে কাটছে না, এটাকে আমি একবারে ভাগ করে দিই। তাহলে 101060, প্রথমে কতবার যায়? একবার যায়, একবার দিলে হয় 99। তারপরে দেখো 2 শূন্য, তারপর আবার 6 কে নামাতে হচ্ছে, মানে এখানে একটা শূন্য দিতে হবে, তারপর আবার 2 বার দিলে হয় 198। তাহলে থাকছে 8 আর 0, এখানে তাহলে আর একটা শূন্য বসবে, কারণ লাস্টে 80 একা থেকে যাচ্ছে। তারপর দেখো পয়েন্ট নিয়ে আবার শূন্য নিতে হবে, 1 0 2 0 দিয়ে একটাই অপশন আছে, তাহলে দেখো অপশন সিটাই হবে, আর আমি করলাম না। তারপরেরটা, যে রম্বসের কর্ণদ্বয় 47 সেমি 48 সেমি, সেই রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, কি ফর্মুলা? রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয় কত? 47 সেমি আর 48 সেমি, মানে ওদের গুণফল, মানে 47 ইন্টু 48, 2 দিয়ে 48 কে কাটলে হয় 24, 24 গুণ 27 করলে কত হয়? এটা গুণ যদি 27 করি তাহলে কত? ও 24, এটা 47 গুণ 24 করলি তাহলে কত হবে? 4 7 28 8 হাতে 2, 4 4 4 16 দিয়ে 18 গুণ 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 18 9, মানে 8, 4 এটা 12, 2 হাতে 1, 9 10 11, 1128, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা 4 বছরে সুদে আসলে। তাহলে দেখো এটা সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে, তাহলে এটা আমি সুদ হিসেবে বের না করে একবারে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলায় ফেলে দিই। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? সমূল চক্রবৃদ্ধি সমান সমান একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? সমান সমান আসল মানে 50,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, মানে সুদের হার বাই 100, সুদের হার কত? 20, তাহলে 20 বাই 100 এত, আর পাওয়ারে কি বসবে? পাওয়ারে বসবে সময়টা, মানে 4। 20 আর 100 কে কাটলে হয় 5, মানে 1 যোগ 1 এর 5, তাহলে 50,000
গুণ 1 যোগ 1 এর 5 মানে হয় 6 এর 5, 6 এর 5 এর হোল টু দি পাওয়ার 4 মানে 4 বার লিখছি 6 এর 5 কে, তাহলে হয়ে যাবে ইনটু 6/5। এবার 5 দিয়ে যদি কাটাকুটি করি, এটাকে কাটলে 1 এর পরে 4টে শূন্য, আবার যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 2 এর পরে 3টে শূন্য, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে হবে কত, 4 এর পরে 2টো শূন্য, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 80। তাহলে কত হচ্ছে দেখো, 3টে 6 গুণ করলে কত হয় 216, তাহলে 216 গুণ 6 আর 80 গুণ করলে 480। তাহলে 216 গুণ 480 মানে 216 গুণ যদি 48 করি কত হয়, 6টা 48 এর 8 হাতে 4, 8 কাটে 4 12 2 হাতে 1, 8 2 16 এর 17 গুণ 424 এর 4 হাতে 2, 4 কে 4 2 6, 4 2 8 মানে 8 6 6 7 13 3 হাতে 1, 8 1 9 10 শূন্য, মানে হচ্ছে 103680। আচ্ছা শূন্যটা এখানে না, পরে বসিয়ে দিও, 103680 মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, একজন মালির কাছে 1826টি লাল ফুল ও 2486টি হলুদ ফুল আছে। সে এই ফুলগুলোকে সর্বোচ্চ সংখ্যক সংখ্যায় এমন ভাবে কতগুলি সারিতে ভাগ করতে চায় যে প্রতিটি সারিতে লাল অথবা সবুজ ফুল থাকে, তাহলে প্রতিটি সারিতে সর্বোচ্চ কতগুলি ফুল থাকবে। তো দেখো যখনই এরকম টাইপের থাকবে যে প্রতিটি সারিতে সর্বোচ্চ কত সংখ্যক থাকতে পারে, তার মানে কি করতে হবে, সংখ্যাগুলোর গসাগু করতে হবে। মানে এখানে কার কার গসাগু করতে হবে, 1826 আর 2486 গসাগু করতে হবে। তা দেখো আমি যদি অপশন গুলো খেয়াল করি, দুটোই একটা জোড় সংখ্যা, তাহলে দুটো সংখ্যার মধ্যে 2 তো থাকবেই কমন, তাহলে আমার যেটা গসাগু হবে সেটা 2 অথবা 2 এর গুণিতকে হবে। আমি যদি অপশন গুলো খেয়াল করি, কত আছে 11, তো 11 তো 2 এর গুণিতক না, তাহলে 11 এদের গসাগু কোনোদিন হতে পারে না। 33 ও 2 এর গুণিতক না, 33 এদের গসাগু কোনোদিন হতে পারে না। 22 আছে, 22 2 এর গুণিতক, তাহলে 22 হতে পারে। 10 ও 2 এর গুণিতক হতে পারে। কিন্তু দেখো 10 যদি এদের কমন যায়, এদের গসাগু হয়, তাহলে এদের নিশ্চয়ই আরেকটা শূন্য থাকতে হবে, দুটোর মধ্যে যদি একটা করে শূন্য থাকতো তবে আমি 10 ধরতে পারতাম, তাহলে শূন্য তো নেই, তাহলে 10 হতে পারে না। তার মানে একমাত্র কত পড়ে থাকলো 22, তার মানে এদের গসাগু হবে 22। তার মানে সর্বোচ্চ প্রতিটি সারিতে কতগুলি ফুল ধরবে, 22টি। তো আজকের ক্লাসে তোমাদের এতগুলো অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।